বলেই মুখ ভেঙে কেঁদে ফেলল হামিম। মাহাথির হতাশার শ্বাস ফেলল। এখন সে একদম নিশ্চিত যে এই ছেলে ক্লাসে টপ করবে, অবশ্যই করবে। ক্লাসের বাকি ছেলেদের কথা ভেবে দুঃখী হলো মাহাথির। বিভা চোখ বন্ধ করলো। তার নিজেরও ভীষণ হাসি পাচ্ছে। শ্রুতি তো খুটখুট করে হেসেই যাচ্ছে। হাসি থামিয়ে কোনো মতে বলল, এ কারণে তুই এত হাতির বাচ্চা করিস? বলে আরেক দফা হাসা শুরু করলো সে। হামিম মুখ গোমরা করে মাহাথিরের হাত টেনে বলল, দিবে না হাতির বাচ্চা? তুমি তো আমাকে এত কিছু দাও, একটা হাতিও দাও। আমার হাতির নাক ভালো লাগে, নাক ধরে হাতিকে ঘোরাবো, তাই তো চাইছি। শ্রুতি এবার শব্দ করে হেসে দিল। হামিমকে কাছে ডেকে বলল, শুধু বড় ভাইয়ের কাছে যাচ্ছ কেন? ছোট ভাইয়ের কাছেও যাও। বড় ভাইয়া না হয় হাতি দিবে, সে না হয়। কাঠবিড়ালি দিবে? উৎসুক হয়ে বলল হামিম। শ্রুতি হাসতে হাসতে বলল, দিতেও পারে। হামিম এবার পার্থিবের কোমর জাপটে ধরল। পার্থিব হতবাক হয়ে চেয়ে রইল শ্রুতির দিকে। তাকে ফাঁসানোর কোন দরকারটা ছিল? হামিম বলল, একটা কাঠবিড়ালি দিবে ভাইয়া? হাতিই তো বেস্ট ছিল হামিম, কাঠবিড়ালি কেন চাই? চাই। আমি কাঠবিড়ালিকে জিজ্ঞেস করবো যে, কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, তাই লাগবে। মাঝে আবৃত্তির মতো করে বলল হামিম। হতাশের ওপর আরেক ধাপ হতাশ হলো পার্থিব। কাজী নজরুল ইসলামের কি খুব দরকার ছিল কবিতাটা তৈরি করার? নয়তো এ যাত্রায় বেঁচে যেত সে। মাহাথির পার্থিবের কাছে ঘ্যান ঘ্যান করতেই লাগলো দুজন। অন্যদিকে বিভা শ্রুতি হেসেই যাচ্ছে। শ্রুতি নিজের পেট চেপে আছে, আর হাসি সম্ভব না। তবুও থামছে না, গাল চাপা ব্যথা হয়ে এলো। মাহাথির ভ্রু কুঁচকে হামিমের দিকে তাকিয়ে আছে। পার্থিব ভ্রু কুঁচকে অসহায় মুখে তাকিয়ে আছে। তাদের বিপরীতে হামিমের নিষ্পাপ সরল মুখ। মাহাথির মনে মনে প্রতিজ্ঞা করলো, ইহজনমে সে আর কোনোদিন অতিরিক্ত কথা বলবে না। এমনিতে তো তার মুখ দিয়ে কথা বেরোয়ই না, ওই দিন কেন বেরিয়েছিল? আবহাওয়ার বদল ঠান্ডা চোখে দেখছেন আমিন শিকদার। এই তো সারা সকাল খড়খড়ে রোদ ছিল। রোদের তাপে চামড়া পুড়ে যাওয়ার জোগাড় হচ্ছিল, আর এখন কেমন আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে। অদ্ভুত ব্যাপার স্যাপার। আবহাওয়ার মন মেজাজের মতো আমিন সাহেবের মন মেজাজও তেমন ভালো নেই। ইদানিং সে কেমন যেন হয়ে গেছে। কোনো কিছুই তাকে আকর্ষণ করে না। দুনিয়াবি কিছুই তাকে খুশি করতে পারে না। সেদিন অফিসে তার ম্যানেজার তাকে নতুন প্রজেক্টের ব্যাপারে বলল, সেই প্রজেক্টটা নিয়ে কাজ করলে মাসে ভালোই একটা লাভের অংশ আসতো। তবে সে তা করলো না। কেন করলো না জানে না। মন টানলো না, আগ্রহ পেল না, করলো না, ব্যাস। আসলে মনের উপর কারোর জোর চলে না। আমিন সাহেব জানলায় এসে দাঁড়ালেন। এখন কেমন যেন হঠাৎ হঠাৎ করেই তার ছোটবেলার কথা মনে পড়ে। শৈশব, কৈশোর, যৌবনকালের স্মৃতি সব এসে তার মস্তিষ্কে আন্দোলন করে। তার নিজেকে ভীষণ একা একা লাগে। কিন্তু সে কি একা? না তো, সে মোটেও একা নয়। এই তো পেছনেই তার স্ত্রী শুয়ে আছে, হয়তো ঘুমিয়েও পড়েছে। স্ত্রী আছে, 3 ছেলে আছে। একা কোথায়? তবে আসলেই কি তারা আছে? আগের কথায় একটু ভুল হলো। তার স্ত্রী নয়, এটা তার দ্বিতীয় স্ত্রী। 3 ছেলে নয়, তার সন্তান 2 মেয়ে 1 ছেলে। আমিন সাহেব হঠাৎ করেই ভীষণ অস্থিরতা অনুভব করলেন। তার মাথার ভেতর সব কেমন ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। কিছুর হিসাবই সে মিলাতে পারছেন না। সে মানতে চাইছে তার সব কিছু আছে, অথচ কোথাও থেকে ভেসে আসছে যে নেই, তার কিছুই নেই। আমিন শিকদার তার কেনা শখের ইজি চেয়ারে মাথা হেলিয়ে দিল। চোখ বন্ধ করার সাথে সাথে ভেসে উঠল তাহিরা আর তার যৌবনকালের প্রেমের কিছু মুহূর্ত। আমিন সাহেব স্বস্তি পেলেন না। আজকাল তাহিরা, তার মা, বিভা, শ্রুতি, হামিম সবাই বড্ড জ্বালাতন করছে। তার মাথায় পোকার মতো গিজগিজ করছে। একটু একটু করে তার মাথায় কামড় বসাচ্ছে আর ভাবনার অভ্যন্তরীণে প্রবেশ করছে। আমিন শিকদার এইবার একটা ভয়ঙ্কর কাজ করলেন। উঠে গিয়ে আলমারি বের করলেন। এখানে একটা পুরনো অ্যালবাম আছে। তাহিরা বানিয়েছিল শখ করে, সে আর ফেলেনি, রেখে দিয়েছে যত্ন করে। কারণ তাহিরার সাথে তার তেমন ঝগড়া বিবাদও হয়নি যে ফেলে দেবে। সে তো ভেবেছিল সে তার 2 স্ত্রীকে নিয়েই থাকবে। অ্যালবাম বের করতেই তাহিরার হাসি মুখে একটি ছবি ভেসে উঠল চোখের সামনে। তাহিরার কোলে শ্রুতি, পাশে বসা বিভাকে তাহিরা এক হাত দিয়ে জড়িয়ে আছে। আমিন সাহেবের হঠাৎ করে মনে হলো এই পৃথিবীতে এই 3 জনের সৌন্দর্যের কাছে সকল সৌন্দর্য হেরে যাবে নিঃসন্দেহে। সিজারের 5 দিনের মাথায় রিলিজ দেওয়ার কথা থাকলেও বিভাগে রিলিজ দেওয়া হলো 4 দিনের বেলাতেই।
কদিন মাহাথিরই ছিল বিভার কাছে। কখনো হাসিনা, কখনো শ্রুতি খাবার নিয়ে এসেছে। পার্থিবের চলাচল তো ছিলই। বিভাকে ধীরে সুস্থে বাসায় আনা হলো। সাথে এসেছিল শ্রুতি পার্থিব। শ্রুতি নিজ দায়িত্বে দুপুর এবং রাতের খাবার করলো হাসিনার সাহায্যে। সবাই দুপুরের খাবার খেয়ে বিভা এবং বাবুর সাথে সময় কাটাতে কাটাতেই পার করে দিল দিনটা। পার্থিবকে অবশ্য কাজের তাড়নায় আগেই চলে যেতে হলো। সন্ধ্যাবেলায় শ্রুতিও চলে গেল। এর মধ্যে মাহাথিরও বেশ কয়েকদিনের ছুটি পেয়ে গেছে। ছুটি পেয়ে সে অন্যরকম এক স্বস্তি অনুভব করলো। বিভা পুরোপুরি সুস্থ নয়। এই সময় তাকে সাহায্য করতে পারবে, নিজের সন্তানের সাথে সময় কাটাতে পারবে, এর থেকে স্বস্তির আর কি হতে পারে? তবে এখনও সে ততটাও খুশি নয়, কারণ বিভা এখনও তাকে মেনেছে কিনা, তার অভিমান ভেঙেছে কিনা এই ব্যাপারে সম্পূর্ণ অজ্ঞাত সে। এই 4 দিন বিভার সাথে প্রয়োজন ব্যতীত তেমন কথা হয়নি। টুকটাক যা হওয়ার তাই হয়েছে, তবে কথা মাহাথিরই বলেনি। সাহস হয়ে বিভার অসুস্থতা, মারা যাওয়ার কথা, অবিশ্বাস, কাটা পেট সব ভাবতেই তার বুকের মাঝে রক্তক্ষরণ শুরু হয়। বিভার সকল ব্যথা নিজের মধ্যে নিয়ে যেতে ইচ্ছে করে। আচ্ছা, বিভাকে দেখে মাহাথির যে মনে মনে কতটা ভেঙে পড়েছে তা কি বিভা জানে? বিভার অসুস্থতা মাহাথিরকে যে কতটা পুড়িয়েছে তা কি বিভা জানে? মাহাথির যে বিভার চোখে চোখ রাখতে পারে না তা কি বিভা জানে? বিভা যদি এখনও তাকে বিশ্বাস না করে, তার ভালোবাসায় বিশ্বাস না করে, ভাবতেই চারপাশটা অসহ্য যন্ত্রণায় ছেয়ে গেল। মাহাথির ঘরে ঢুকতেই দেখল তার ছোট্ট মাহাতিম ঘুমিয়ে আছে। বিভা মাঝে, মাহাতিম বিভার এক পাশে। ছেলের দিকেই চেয়ে আছে বিভা। বিভা মাহাথিরকে দেখেও তেমন কিছু বলল না। সে বসেছিল, শুতে চেষ্টা করলো। মাহাথির তা বুঝতে পেরে এসে বিভাকে ধরে শুইয়ে দিল। বিভা মাহাথিরের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল। কী অবস্থা করেছে মানুষটার! এলোমেলো রুক্ষ চুলগুলো কিছুটা বেড়েছে, সাথে গালের চাপদাড়িগুলো আরও কিছুটা বড় হয়ে মুখের গাম্ভীর্য বাড়িয়ে দিয়েছে। আগে ঘুরতো নির্লিপ্ত মুখভঙ্গি নিয়ে, এখন ঘুরে গাম্ভীর্যের আবরণ পরে। মাহাথির বারান্দায় গিয়ে দাঁড়ালো। বিভা কিঞ্চিত অবাক হলেও তেমন কিছু বলল না। পাশে তাকালো তার নিজের ছেলের দিকে। অন্য পাশের কোলবালিশ আরও কিছুটা ঠেসে দিল বাচ্চার গায়ের সাথে। এরপর বুকের উপর আলতো হাত দিয়ে ঘুমানোর চেষ্টা করলো। বেশ কিছুক্ষণ বাদে বিভা অনুভব করলো মাহাথির তার পাশে শুয়েছে। বিভা সোজা হয়ে শুয়ে আছে। মাহাথির তার গা ঘেঁষে শুয়ে বলল, বিভা, ঘুমিয়েছো? বিভা ভাবলো উত্তর দেবে না, তবুও বলল, না। আমি তোমার পেটের উপর একটু হাত রাখি, জোরে ধরবো না। মাহাথিরের এমন অনুরোধ বিভা আশা করেনি। চোখ বন্ধ করেই বলল, ধরুন। মাহাথির সাথে সাথে হাত বাড়িয়ে বিভাকে আগলে নিল। তার গলায় মুখ গুজে জড়িয়ে রইল। তলপেটের ক্ষতের দিকেও খেয়াল রাখলো। বিভা চোখ পিটপিট করে চেয়ে রইল ফ্যানের দিকে। কি হচ্ছে তার মাথায় ঢুকছে না। কিছুক্ষণ বাদেই বিভা তার গলা ভেজা ভেজা অনুভব করলো। ব্যাপারটা তার বোধগম্য হতেই মধ্যম আওয়াজে চেঁচিয়ে উঠল, মাহাথির, এই মাহাথির। মাহাথির উত্তর দিল না, নিজের মুখ আরও গুঁজে দিল গলায়। বিভা উদ্গ্রীব কণ্ঠে বলল, মাহাথির, মাথা তুলুন, আপনি কি কাঁদছেন? মাহাথিরের কোনো রকম প্রতিক্রিয়া না পেয়ে হাত উঠিয়ে মাহাথিরের মুখ সরাতে চাইল। কোনো রকমে সরিয়ে দিয়ে বিভা দেখল মাহাথিরের মুখের অবস্থা নাজেহাল। চোখের পানির ছাপ স্পষ্ট, দুগালে কান্নার কারণে চোখ লালাভ বর্ণ ধারণ করেছে। নাকও সামান্য লাল হয়ে আছে। মাহাথিরের এমন অবস্থা দেখে বিভার বুকটা ধক করে উঠল। বিভা উতলা কণ্ঠে প্রশ্ন করল, আপনি কাঁদছেন কেন? মাহাথির কিছু না বলেই উঠে যেতে চাইল। তার আগেই বিভা অন্য হাত মাহাথিরের গালে রেখে আটকে ফেলল। আদর করে প্রশ্ন করল, কি হয়েছে মাহাথির, আমাকে বলুন, কাঁদছেন কেন আপনি? বিভার ভালো কথাতেও মাহাথিরের ভেতর জেদ চাপল। বলল, আমার আরও 10টা বউ আছে, ওদের খুঁজে পাচ্ছি না, তাই কাঁদছি। বিভা ভ্রু কুঁচকে নিল। মাহাথির প্রথমে রাগ করে জেদ থেকে বললেও এবার নমনীয় হয়ে গেল। ভাবল এইবার সে বলবেই মনের কথা। বলল, তোমার জন্য কাঁদছি বিভা, আর কার জন্য কাঁদবো? তুমি কেন বোঝো না আমাকে? কেন আগের মতো ভালোবাসো না? তুমি আমার ভালোবাসাকে বিশ্বাস করো না। ওটিতে ঢোকার সময় কী সব বাজে বাজে কথা বললে। তুমি জানো তোমার কথায় আমার কতটা খারাপ লাগতে পারে, কষ্ট হতে পারে। তুমি ছাড়া এই দুনিয়াতে কে আছে আমার? সব মিলিয়ে আমার কেমন লাগছে আমিই জানি। বিভার মনে হলো কোনো বাচ্চা তাকে অভিযোগ করছে। লোকটার কথায় এত মায়া লাগে কেন? মায়াবতীর কোনো পুরুষবাচক শব্দ নেই কেন?
শব্দ থাকলে ভালো হতো। এই মানুষটাকে নিঃসন্দেহে দেওয়া যেত। মানুষটার কথা প্রথমে অবাক হয়ে শুনলেও পরে মুচকি হাসল বিভা। পাশের হাত বাড়িয়ে গালি দিল, বলল, খুব ভালোবাসেন? মোটেও ভালোবাসি না। বিভা আবারও হাসল। মাহাথির নিজ থেকে বলল, কি করলে আমার ভালোবাসায় বিশ্বাস করবে বিভা? কি করলে আমার ভালোবাসায় বিশ্বাস করবে বিভা? তোমার অবিশ্বাস আমি মানতে পারি না। এক শর্তে বিশ্বাস করতে পারি। কি শর্ত? আপনাকে সারা জীবন বসে বসে আমাকে অনেক ভালোবেসে অভিমান ভাঙাতে হবে। এরপর চাইলে আমার অভিমান ভাঙতেও পারে, আবার নাও পারে। সেটা আপনার ভালোবাসার উপর ডিপেন্ড করবে। বিভার কথার মাঝে লুকায়িত অর্থ বের করে নিল মাহাথির। মন্থর কণ্ঠে বলল, সারা জীবন ভালোবাসবো। বিভা এবার নড়ে চড়ে দুহাত দিয়ে মাহাথিরের চোখের পানি মুছে দিল। মাথা এগিয়ে নিয়ে কপালে চুমু খেলো। বিভার এমন আদুরে কাজে মাহাথিরের ভেতর ছেয়ে গেল আলাদা প্রশান্তি। বিভা হাসি হাসি মুখে বলল, শুধু শুধু এত কষ্ট করলেন? এভাবে কেউ কাঁদে? কেন? আপনার এত কান্নাকাটির কোনো প্রয়োজন ছিল না জনাব। আমার অভিমান তো সে কবেই ভেঙে গিয়েছিল। তাহলে এতদিন আমার সাথে ভালোভাবে কথা বলনি কেন? এমনি অভিমানের নাটক করেছি যাতে বেশি বেশি ভালোবাসেন। মাহাথির ভ্রু কুচকে চেয়ে রইল বিভার দিকে। বিভা হেসে মুখ ফিরিয়ে নিল। মাহাথির বিভার গলায় নিজের মুখ আড়াল করল। বিভা ভালো লাগায় চোখ বন্ধ করে নিল। নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছে। তার এক পাশে স্বামী, অন্য পাশে সন্তান। এই তো তার জীবন পরিপূর্ণ। সে সুখী। সুখী হতে জীবনে আর কি লাগে? চোখের পলকে পেরিয়ে গেছে 1.5 মাস। ভোরবেলা সূর্যি মামা উকি ঝুঁকি দিতে চাইছে নির্মল আলোয় আচ্ছাদিত চারপাশ। হঠাৎ বাচ্চার কান্না কানে আসতেই মাহাথির উঠে পড়ল। ঘাড় উঁচু করে দেখল 4 হাত পা ছড়িয়ে কাঁদছে মাহাতিম। বিভার ঘুম ভাঙবে ভাঙবে ভাব। ঔষধের প্রভাবে তার ঘুম পূর্বের তুলনায় গাঢ় হয়েছে। মাহাথির তাড়াতাড়ি উঠে পড়ল। অপর পাশ দিয়ে গিয়ে বাচ্চাকে কোলে তুলে নিল। বুকে জড়িয়ে হাঁটতে লাগলো সারা ঘর। কান্না থামছে না। ক্ষুধা লাগলো নাকি? কিন্তু বিভা তো ঘুমোচ্ছে। কি করবে ভেবে পেল না। মাঝরাতেও একবার উঠেছিল মাহাথির। বিভা তো তখন খাওয়ালো, আবার এত তাড়াতাড়ি ক্ষুধা লাগবে? বাচ্চাকে 2 হাতে তুলে মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে খেলতে লাগলো মাহাথির। কখনো কখনো বা মুখভঙ্গি বিকৃত করে হাসতে চাইল। কেউ জেগে থাকলে সে অবশ্যই এসব করতে পারতো না। তার এমন ব্যবহার শুধুমাত্র তার ছেলের জন্য। হাজার কিছু করেও ছেলের মুখে হাসি ফুটলো না। লাভ বলতে কান্না থামলো, তবে মুখে হাসি ফুটলো না। মাহাথির ভীষণভাবে ভ্রু কুচকে তাকালো মাহাতিমের দিকে। ধীমে কণ্ঠে বলল, বাবা, তুমিও তোমার বাবার মতো হবে নাকি? মোটেও কিন্তু বাবার মতো হয়েও না। তাহলে বউকে সহজে নিজের মনের কথা বলতে পারবে না। আর বউ যদি তোমার মায়ের মতো শয়তান মহিলা হয় তাহলে তো হলোই। বাবা, তোমাকে ভালো মেয়ে দেখে বিয়ে দেবো, ঠিক আছে? বলেই হাঁটতে লাগলো মাহাথির। আবার থেমে গেল। ছেলের দিকে তাকিয়ে বলল, বলেই মাহাতিমের গলায় নাক দিয়ে গুঁতো দিল মাহাথির। তার বাবার কথা বুঝলো নাকি সুরসুরি লাগলো কে জানে। মাহাথিরকে অবাক করে দিয়ে খিলখিল করে হাসলো বাচ্চাটা। দাঁত বিহীন হাসি, শুধু মাড়ি দেখা যাচ্ছে। মাহাথির নির্বাক হয়ে চেয়ে রইল তার নিজের সন্তানের দিকে। হাসি দেখে মনে হচ্ছে যেন মুক্ত ঝরছে। হাসিটা এত সুন্দর লাগছে কেন? নিজের সন্তানের এমন হাসিতে মাহাথিরের বুকটা ভরে উঠল। পর মুহূর্তেই ভাবলো, এতক্ষণ এত কিছু করেও হাসাতে পারলো না, আর এখন নাকি একাই হাসছে। অদ্ভুত। মাহাথির নরম গালে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। মাহাথিমকে সযত্নে বুকে আগলে নিল। অমনি মাহাথিম নিজের ধারালো নখ দিয়ে খামচি বসালো বাবার উন্মুক্ত বাহুতে। সেদিকে একবার ভ্রু কুচকে তাকিয়ে মুখের সম্মুখে আনলো নিজের ছেলেকে। গম্ভীর মুখে বলল, ভয় পেও না, আমি নিজের প্রমিসের কথা ভুলিনি। আমার মনে আছে তোমার ডিলের কথা। তুমি দুনিয়াতে এসে তোমার আম্মুকে ভালো বানিয়ে দিয়েছো। বিনিময়ে আমি তোমাকে মারবো না, তোমার আম্মুকেও মারতে দেবো না। খুশি তো? মাহাথিম তার বুড়ো আঙুল মুখে পুড়তে চাইল। মাহাথির তা হতে দিল না। হাত সরাতে সরাতে বলল, বাবার ডিল মেনে নিয়েছো, বুদ্ধিমানের কাজ করছো। তবে ডিলটা যেহেতু দেরিতে মেনেছো, সেহেতু মায়ের বকা থেকে আমি বাঁচাতে পারবো না। এটা তোমার শাস্তি, ওকে? মাহাথিরের কথা শেষ হওয়ার সাথে সাথেই মাহাথিম তার কোল থেকে উল্টে যেতে চাইল। মাহাথির দ্রুত আগলে নিল। হঠাৎ করে এমন নড়েচড়ে কিছুটা ভড়কে গেছে সে।
এতক্ষণ তো শান্তই ছিল, এমন করলো কেন হঠাৎ করে? ঘাড় এদিক ওদিক নিয়ে নড়চড় শুরু করে দিল মাহাতিম। নিজের 1.5 মাসের বাচ্চার এমন কুস্তিগিরি দেখে মাহাথির ভ্রু কুঁচকে চেয়ে রইল। বিছানায় শুয়ে আছে আমিন শিকদার। নড়চড় করার শক্তি নেই, মুখ ভীষণ তেতো হয়ে আছে। শরীরের উত্তাপে মাঝে মধ্যে অক্ষিকোটর থেকেও পানি নির্গত হচ্ছে। তবুও কিছু করার নেই। গত 7 দিন যাবৎ তার এই অবস্থা। ডক্টর এসেছিল, বলেছে ডেঙ্গুতে আক্রান্ত তিনি, তবে হসপিটালে যাওয়ার মতো আক্রান্ত নয়, তাই বাড়িতেই সেবা নেওয়া হচ্ছে। পাশেই শাহিনা বসা, কিছুক্ষণ আগে জলপট্টি দিয়ে দিল, এখন বসে আছে বিরস মুখে। শাহিনা বলল, ব্যবসা বাড়ি নিয়ে কিছু ভাবলে? কি ভাববো? আমিন সাহেব জানেন শাহিনার কথার অর্থ, তবুও জিজ্ঞেস করলো, কাগজপত্র ঠিকঠাক করে 3 জনের নামে লিখে দিলে ভালো হয় না? আমিন সাহেব ভীষণ রেগে গেলেন কথাটায়, তবে ঝগড়া করার মন মানসিকতা নেই। শান্ত কণ্ঠে বলল, সুস্থ হয়ে নেই, বাবা যাবে। শাহিনা হয়তো পছন্দ করলো না আমিন সাহেবের কথা, মাথা দুলিয়ে সম্মতি জানিয়ে ঘর থেকে প্রস্থান করলেন। আমিন সাহেব চোখ বন্ধ করলো। তার স্ত্রী, 3 সৎ পুত্র সবাই ধরেই নিয়েছে সে মারা যাবে, তাই তো এমন তোড়জোড় শুরু করে দিয়েছে সব কিছু লিখিয়ে নেওয়ার। এই তো সেদিন সুস্থ অবস্থায় থাকতে একবার কিভাবে যেন সম্পত্তির কথা উঠল। কথায় কথায় আমিন সাহেব রেগে বলে উঠলেন, আমার ব্যবসা বাণিজ্য ভাগ আমি কাউকে দিব না, আর সম্পত্তি ভাগাভাগি তো দূরের বিষয়। আমিন সাহেবের কথাটা শেষও হতে পারেনি, অমনি তার সৎ মেজো ছেলে এসে তার কলার ধরে হুঙ্কার দিয়ে উঠল। দিবানা মানে কি? এমনিতেই কিছুক্ষণ ধরে বাকবিতণ্ডায় মাথা খারাপ ছিল, তার উপর আমিন সাহেবের এমন কথা মেনে নিতে পারেনি ওই ছেলেটা। তবে ঘটনার আকস্মিকতায় আমিন সাহেব কাণ্ডজ্ঞানহীন হয়ে পড়ল। বাকিরা এসে সেই ছেলেকে ছাড়িয়ে নিতেই আমিন সাহেব সোফায় বসলো। কেমন অনুভব হলো তার, তা সে বুঝল না। ছেলেকে শান্ত করে শাহিনা এগিয়ে এলেন, বলল, শুধু শুধু রাগারাগি করছো তুমি। কেন ছেলেটাকে ওভাবে রাগিয়ে দিলে? আমাদের সবকিছু তো ওদেরই, তাই না? ওদের জিনিস ওদের দিবে না? এর পরিবর্তে আমিন সাহেবের কিছু বলার ছিল না, আজও নেই। কি বলবে তিনি? বুকের ভেতর কেমন ফাঁকা ফাঁকা লাগছে। তার মা মারা যাওয়াতে সে কষ্ট পেয়েছিলেন, তবে ভেঙে পড়ার মতো কষ্ট নয়। আজ তার মাকে ভীষণ মনে পড়ছে, সবাইকেই মনে পড়ছে। তার বাড়িতে এত মানুষ, তাও তিনি মানুষের অভাব বোধ করছে। মনে হচ্ছে নেই, কোথাও নেই, কেউ নেই। হঠাৎ করে আসাদ সাহেবের একটা কথা মনে পড়ল। সে বলেছিল, মৃত্যুর সময় আমরা আপনজনদের হাত খুঁজি। সেও কি তবে আপনজনদের হাত খুঁজছে? আমিন শিকদার চোখ বন্ধ করলো। বন্ধ চোখ বেয়ে বের হলো অনর্গল অশ্রুকণা। এই অশ্রুকণা কিসের তা আমিন সাহেব জানে না, দুঃখের নাকি জ্বরের। 1.5-2 মাসে বিভা বলতে গেলে কিছুটা সুস্থই। এখন টুকটাক কাজ করা শুরু করে দিয়েছে সে, যদিও হাসিনা বেগম তাকে করতে দেয় না, তবুও করে। বিভা খাটে সব জামাকাপড় ছড়িয়ে ছিটিয়ে রেখে ভাঁজ করছে, আলমারি এলোমেলো। বাচ্চাকে দাদার কাছে দিয়ে এসেছে। তার সন্তানের সবচেয়ে ভালো গুণ হলো সবার কাছেই থাকে, কাঁদে না তেমন, শুধু ক্ষুধা লাগলে দিন দুনিয়া ভুলে যায় তার বাপের মতো। বিভা মিটমিটিয়ে হাসতে হাসতে হাতের কাজ করছে, তখন মাহাথির এলো। ঘরের অবস্থা থেকে হঠাৎ করেই মুখটা শুকিয়ে গেল। বিভা পা ঝুলিয়ে বসেছিল, মাহাথির ধীরে ধীরে হেঁটে এসে হাঁটু গেড়ে বসলো বিভার সামনে। ঠান্ডা আওয়াজে বলল, এখনো অভিমানে মনে পুষে রেখেছো? বিভা বুঝতে চেষ্টা করলো তার স্বামীর কথা, বুঝলো না। মাহাথির বলল, আমি নিজের হাতে কাপড়গুলো রাখলাম, তাও বের করে নিয়েছো। এবার বিভা বুঝলো আসল কাহিনী। ভ্রু কুচকে মাহাথিরের মাথায় টোকা দিল। বউকে ভালোবেসে বুদ্ধি কি বস্তায় ভরে ফেলে দিয়েছেন মাহাতিমের আব্বু? বিভার এমন নতুনটাকে অন্যরকম ভালো লাগা কাজ করলেও পাত্তা দিল না মাহাথির। শান্ত কণ্ঠে বলল, তুমি জামা কাপড় বের করছো কেন তাহলে? তুমি জামা কাপড় কেন বের করছো তাহলে? আমার উপরে রাগ করেই তো। আপনার যে একটা সন্তান আছে তা কি ভুলে গেছেন? ভুলবো কেন? আপনার হাব ভাবে তাই মনে হচ্ছে। পরিষ্কার করে বলো বিভা, রাগ হচ্ছে আমার। এই আর নতুন কি, করুক রাগ। মাহাথিরের মুখ মলিন। বিভা আর বিষয়টাকে বাড়তে দিল না, উঠে গিয়ে বলল, আপনার ছেলের কাপড় চোপড় কি রশিতে রশিতে ঘুরবে, নাকি চেয়ারে এখানে সেখানে পড়ে থাকবে? ওর কাপড় চোপড় রাখার জায়গা বানাচ্ছিলাম। মিথ্যা কথা, এই বলে তুমি নিজের কাপড় সরাতে চাচ্ছ? একগুঁয়ে কণ্ঠে বলল মাহাথির। বিভার এখন কপাল চাপড়াতে মন চাইছে। আলমারির দরজা ভালো মতো খুলে হাত দিয়ে দেখিয়ে দেখিয়ে মাহাথিরকে বলল,